আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন বিজনেস লাঞ্চ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা বিজনেস আওয়ারের মধ্যে আছি এবং বিজনেস আওয়ারের সময় হয়েছে বিজনেস লাঞ্চে, এবং আজকের বিজনেস লাঞ্চে আমরা অতিথি হিসাবে পেয়েছি অর্থনীতি এবং বিনিয়োগ বিশ্লেষক ডক্টর আহসানুল আলম পারভেজকে পেয়েছি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে আমরা আজকের পত্রপত্রিকায় দেখলাম যে WTO তাদের একটি নতুন সমীক্ষা বা বাংলাদেশের বাণিজ্যিক দিকগুলো বলতে গিয়ে বলছেন যে গেল এক মাসে বাংলাদেশের 2.8% বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, এবং সেখানে বিশেষ করে আমাদের RMG সেক্টরের সেটি বলছেন যে 1.8% গ্রোথ এক মাসে। এটি কি স্যার যেহেতু ঈদ পরবর্তী মাস বা ছুটি ছাটা সব কিছু মিলে, বা এই যে আবার এই মাসটাতেই আমরা দারুণ হলি আর্টিজানের ঘটনার পরপর এই ঘটনাটি বাড়লো, মানে সব কিছু মিলে কি মনে হয় যে স্যার এই কেন বাড়লো? বা হলি আর্টিজানের পরে তো আমরা নানাভাবে অপপ্রচারটাই দেখেছি, বা বায়ারদের আস্থা থাকছে না ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আমরা দেখেছি, কিন্তু তারপরেও যখন WTO বলছে যে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাপারগুলো বাড়ছে, কি মনে হয়? আপনার মাধ্যমে আপনাদের অগণিত দর্শককে অনুষ্ঠান দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। দেখেন, যেটা ঘটেছে গুলশান হলি আর্টিজানে, ওটা একটি ভায়োলেন্স, জঙ্গি বা আক্রমণ। এটার সাথে অর্থনীতির একটা সম্পর্ক আছে, কিন্তু আমি মনে করি না যে এটা অর্থনীতির চাকাকে বন্ধ করে দিতে পারে। কারণ অর্থনীতির যেটা ডাইনামিজম, যেটা শক্তি, সেটার মধ্যে আরও অনেক শক্তি মিলেই অর্থনীতির চাকাটা ঘুরাচ্ছে বাংলাদেশে। এরকম এই হত্যা, এরকম জিনিস হয়তো আমাদেরকে থমকে দিতে পারে। সেজন্য WTO যেটা বলেছে, আমি সাদামাটা ভাষায় শুধু এটাই বলতে চাই যে এই মুহূর্তে আমি কংগ্রাচুলেট করব আমার দেশের মানুষকে, আমাদের সরকারকে। যে কোনো পর্যায়ে আমরা এখন সমস্ত প্যারামিটার্স, সমস্ত চলকগুলো পজিটিভ আছে। যেমন গার্মেন্টস, যেটা WTO বলছে, আমাদের এক্সপোর্ট বেড়েছে, আমাদের সব কিছুই পজিটিভ। আমাদের বিনিয়োগও কোনো কোনো ক্ষেত্রে বাড়ছে, কোনো কোনো ক্ষেত্রে আরও বাড়ার সুযোগ আছে। কিন্তু যে জিনিসটা এখন একটু আপনার এই দর্শকরা ভাববে যে আমি ঢালাওভাবে পজিটিভ কথা বলছি, আমাদের রেমিটেন্স মধ্যে একটা 5-6% হারে রেমিটেন্স প্রত্যেক মাসেই ড্রপ করছে। এটা ঈদের আগের মাসের বলে কোনো কথা না, ঈদের পরের মাসের বলে কোনো কথা না, ঈদের আগের মাসে একটু বেশি ড্রপ করেছে। কিন্তু একেবারে জানুয়ারি থেকে কন্টিনিউয়াসলি আমরা 5%-6% হারে রেমিটেন্স হারাচ্ছিলাম। তো এটা নিয়ে আমি ব্যবসা বাণিজ্য ছাত্র হিসেবে আমি গভীরভাবে লেখাপড়া করেছি, পড়াশোনা করে যেটা আমি পেয়েছি অনেকগুলোই দর্শকরা জানেন। প্রথম কথা হচ্ছে আপনার সৌদি আরবের ওদের নিজস্ব কিছু মন্দা, তেলের দাম বাড়ার কারণে ওদেরকে ওদের অ্যানুয়াল ডেভেলপমেন্টে কাট করতে হচ্ছে, ওদের বাজেট কাট করতে হচ্ছে। তো সেই জন্য মানে এটা কিন্তু স্যার দুটোই, তেলের দাম বাড়া এবং কমার ক্ষেত্রে দুটোতেই কিন্তু সৌদি আরবে প্রভাবটা পড়ে স্যার। ওখানে ওটা আমাদের মেজর KSA 25%, আমাদের রেমিটেন্সে 25% সৌদি আরব থেকে আসে, সেটা একটা আছে। তারপরে যেই কথাগুলো আছে সেটা হচ্ছে আপনার এই আমরা যেটা বলতে চাই গুছিয়ে, যে আরেকটা জিনিসকে আমি শনাক্ত করেছি, সেটা হচ্ছে আপনার MFS, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এখন পুরো বিশ্বে এটা চলছে। এই যে সো আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে তথ্য আছে যে আমাদের এই রেমিটেন্স কমার পিছনে এই মোবাইল হুন্ডি টা বেড়ে যাচ্ছে, ডিজিটাল হুন্ডি বেড়ে যাচ্ছে বলেই আমাদের এই অফিসিয়াল হুন্ডি কমছে। জিনিসটা কীরকম? সাদামাটা জনগণের জন্য হচ্ছে, যখন কোনো আমার ভাই কোনো দেশে সৌদি আরবে একটি মানি ট্রান্সফার অফিসে যায়, যখন সে ওখানে হয় US ডলার বা রিয়েল যেটাই দেয়, ওই মানি ট্রান্সফার কোম্পানি যদি ইসলামী ব্যাংকের মাধ্যমে আসে, তাহলে ওটা এই ব্যাংকের কাছে দুটো জিনিস পাঠায়। একটা হচ্ছে ইনফরমেশন, আর একটা হচ্ছে ডলার। ইনফরমেশন হচ্ছে প্রণব শাহের কাছে এই 5,000 টাকা পাঠিয়ে দিতে হবে, আর সমপরিমাণ ডলার চলে আসে। ওটা আমরা আমাদের অ্যাকাউন্টে, ওই মানি ট্রান্সফার ওলার অ্যাকাউন্টে একটা আমাদের কাছে অ্যাকাউন্ট থাকে, আমরা ওই ইনফরমেশনের ভিত্তিতে টাকাটা বেনিফিশিয়ারিকে দেওয়ার পরে ওই ডলারটা আমরা যথাযথ কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক আমরা জমা দিই। আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সময় ইনফরমেশনটা আসতেছে
যে এক্স ওয়াই আবুল কালাম এদেরকে এই টাকাটা দিতে হবে, কিন্তু ডলারটা আসতেছে না। এইটা ধরাটা একটু কঠিন। এই কারণ হচ্ছে এই সমস্ত এমএফএস সার্ভিসেস যারা দিচ্ছে, মানে স্যার ইনফরমেশনটা আসতেছে, ইনফরমেশন কোথায় আসছে? ইনফরমেশনটা আসতেছে যে ওই মানি ট্রান্সফারের করসপন্ডিং ব্যাংকের কাছে আসছে। আমি ব্যাংকের নাম নিচ্ছি না, তো আপনার তারা করতেছে ক্লায়েন্টের কাছে 5,000 টাকা দিয়ে দিল, কিন্তু এই ইটার কাছে কোনো ডলারই দেশে আসেনি, সেখানে সমস্যা। সো বাংলা এটা ধরা একটু কঠিন, কিন্তু আমি যতটুকু আমাদের কাছে তথ্য আছে, আমি আরও তথ্য নিয়ে বাংলাদেশ ব্যাংক এবং আমাদের রেগুলেটরি সমস্ত অর্গানাইজেশনকে আমরা সহায়তা দেব, যেন এমএফএস যে অপকীর্তিটা করতেছে, অর্থাৎ এটা যদি ধরা যায়, এটা তো একেবারে ভয়াবহ একটা ক্রাইম, মানে একেবারে ভয়াবহ। মানে বিষয়টা হচ্ছে যে ব্যাংকের কাছে তথ্য যাচ্ছে যে আপনি একে অর্থ দিন বা এই পরিমাণ অর্থ দিন, কিন্তু সেই পরিমাণ ডলার তাদেরকে পাঠানো হচ্ছে না, কিন্তু ব্যাংকগুলো দিচ্ছে কিসের ভিত্তিতে দিচ্ছে? তো ব্যাংকগুলো দিচ্ছে যে আবার যখন কাউকে এই যে এই দুটো তিনটে ভয় আপনি যে বলেছেন যে এটা ভয়াবহ, তিনটি কারণে ভয়াবহ। যখন একটা করসপন্ডিং ইনফরমেশন যে একে এই টাকাটা দেন, ওটার এগেনস্টে যদি করসপন্ডিং ডলার চলে আসে, আমরা দেখতে পাচ্ছি যেহেতু বাংলাদেশ ব্যাংক দেখতে পাচ্ছে যে এইখানে এই ব্যাংকের কাছে টিকিট, এতটা টিকিটে 5,000টা ট্রানজ্যাকশনে 10 কোটি টাকা বা 50 কোটি টাকা ডলার এসছে, এটা কোথায় গেছে বাংলাদেশ ব্যাংক কিন্তু চেক করতে পারতেছে, এটা জঙ্গিদের কাছে গেছে কিনা। কিন্তু করসপন্ডিং ডলার না আসলে আর বাংলাদেশ ব্যাংক কোনোভাবে অবহিত হচ্ছে না, যে মানে না আসলে যে এই টাকাটা এই ব্যাংক কাকে দিল, সেটা তো এই ব্যাংকের নিজস্ব ব্যাপার। অর্থাৎ আপনার নামে যদি একটি মানি ট্রান্সফার হয় আপনার অ্যাকাউন্টে 5,000, 10,000 টাকার বা 20,000 টাকার, ওইটা তো বাংলাদেশ ব্যাংক দেখবে না, কারণ হচ্ছে ওটা কেওয়াইসির পর্যায়ে শেষ হয়ে যাচ্ছে, যে ব্যাংকের উপর আমাদের ওই ট্রাস্টটা আছে। তো এই জন্য আমি মনে করতেছি যে এটা জঙ্গি অর্থায়নে ইউজ হতে পারে এমএফএস, এই জন্য জরুরিভাবে ডিজিটাল হুন্ডি বন্ধ করতে হবে। আরেকটি যেটা সমস্যা হচ্ছে, যখন লোকজন ওদিকে যাচ্ছে তখন ব্যাংক এখান থেকে তাদের থেকে টাকাটা নিয়ে নিচ্ছে আর ওদিকে ওদেরকে ডলারটা দিয়ে দিচ্ছে। সো দিস ইজ হুন্ডি, যে এই ডলারটা এই XYZ বাংলাদেশের কর্মী বাহিনীর থেকে ডলারটা নিয়ে এখানে পাঠালো না, কিন্তু টাকাটা দিয়ে দিল বেনিফিশিয়ারিকে। আবার আমি যখন বিদেশে যাচ্ছি, আমার $1,00,000 দরকার, ব্যাংক আমি এখানে $1,00,000 80 লক্ষ টাকা দিয়ে দিলাম, ওখান থেকে ডলারটা নিয়ে নিলাম। সো দিস ইজ হুন্ডি অ্যান্ড দিস হ্যাজ টু বি অ্যাড্রেসড ইমিডিয়েটলি। তবে আমি যেটা আশ্বস্ত করতে চাই, এটা এখনও তেমন ভয়াবহ রূপ ধারণ করে নাই। যেমন আপনারা বলছেন যে এই কোরবানির মাসে এক মাসেই 146 করোড় থেকে শুধু 46 করোড় হয়েছে, 100 কোটি টাকা নাই, মানে আসে নাই। কিন্তু আবার আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি, এখন এভরিডে রেমিটেন্স বাড়ছে, কোনো ব্যাংকের অনেক বেশি বাড়ছে, কোনো ব্যাংকের কম বাড়ছে। তাই আমি এমএফএসগুলোকে এই ধস নামানোর জন্য ব্লেম না করলেও, বিকজ রেমিটেন্স ইজ পিকিং আপ, আমরা পিক আপ করতেছি, আমাদেরকে হয়তো আপসে আপ আসতো, এখন হয়তো আমাদের ব্যাংকগুলোকে আমরা মার্কেটিং করতে হচ্ছে। যেমন এমএফএস হল্লারা কী করে জানেন, প্রতি 200 গজ দূরে বাঙালি যেখানে থাকে এমএফএস এর বুথ আছে, তাই ওখান থেকে তো ওরাই এমএফএস দিয়ে টাকাটা পাঠিয়ে দিচ্ছে। ওরা কষ্ট করে একটু দূরবর্তী ভালো বড় ব্যাংকগুলোতে ওরা আসতেছে না। সো আমি এটাকে এককভাবে দায়ী করছি না, কিন্তু আমি সরকারের জরুরি ভিত্তিতে এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু টেরোরিস্ট ফাইন্যান্সিং এর একটা সুযোগ এখানে অনেক বড় সুযোগ থাকছে, তাই না স্যার? এটি একটি, আবার আরেকটি যে কথা আপনি বলছেন যে এমএফএস সেটি তো নানা সময়ে আমরা দেখি যে বিশেষ করে বেশ কয়েকটি ব্যাংকের নাম আমি বলতে পারি যে যাদের এ ধরনের বেশ অভিযোগ ছিল, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে সরকার তদন্ত করেছে, একটি ব্যাংক জরিমানাও দিয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে আজকেও খবর আছে। বা বিশেষ করে আরেকটি ব্যাংকের পেছনে, মানে সেটিও অলমোস্ট 90-এর দশকে হওয়া একটি ব্যাংক, সেটিও শিক্ষা ক্ষেত্রে অনেক স্পন্সর করে, কিন্তু বাট তারপরেও তাদের ক্ষেত্রেও সেই অভিযোগটা কিন্তু আছে। তো সব কিছু মিলে আপনার কি মনে হয় না যে এমএফএস এই পুরো প্রক্রিয়াটি আরও বেশি গবেষণা, আরও সুচারু ভাবে একটা নীতিমালা এনে তারপর এই ধরনের কার্যক্রমগুলো চালু করা উচিত ছিল? আমি আপনার সঙ্গে একমত হব না, কারণ চালু করে দিয়েছে, কিন্তু আমি জানি ইনশাল্লাহ যে আমাদের কাছে টেকনোলজি আছে। বাংলাদেশ ব্যাংক যখন বলবে যে এমএফএস এর এভরি ট্রানজ্যাকশন বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে, তাহলে কিন্তু আপনার ওই এখন যে আমরা ডলার ইনফরমেশনটা না আসার কারণে টাকা ডেলিভারি টু দি বেনিফিশিয়ারিটার কাউন্টার পেমেন্টটা বাংলাদেশ ব্যাংক জানছে না। বাংলাদেশ ব্যাংক তদারকি করতে পারে এমএফএস এ কমপ্লিট
এক টাকাও যদি লেনদেন হয় বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে, অর্থাৎ ওই এন্ডে আদার এন্ডে এমএফএস ট্রানজ্যাকশনটাকে মনিটর করা বাংলাদেশ ব্যাংকের জন্য কোনো ডিফিকাল্ট না। কেন বলি, আদার এন্ডে যে এক্সচেঞ্জ হাউসটা আছে সেটা তো কোনো না কোনো ব্যাংকের লাইসেন্সড। আমি বুঝতে পেরেছি, আমি নাম নিতে চাচ্ছি না। মনে করেন বাংলাদেশের একটা এবিসি ব্যাংক, যে বিদেশে ওর ব্রাঞ্চও আছে, ইয়াও আছে, আপনার এই এমএফএস এজেন্টস আছে। তো আলটিমেটলি তো ওই ওই যে এক্সচেঞ্জ হাউসটা আছে তার দায় দায়িত্ব তো ওই ব্যাংকের। ওই এক্সচেঞ্জ হাউস ইজ লাইসেন্সড। ধরেন একটা যে কোনো আন্দাজি নাম বললাম, আমি কাউকে ব্লেম করছি না। মনে করেন ব্র্যাক ব্যাংক, তো ব্র্যাক ব্যাংকের বিকাশ কার্যক্রম স্বাধীনভাবে কাজ করতেছে মোবাইল ব্যাংকিং, কিন্তু বিকাশের টোটাল কার্যক্রমে আপনার কি অ্যাকাউন্টেবিলিটি তো ব্র্যাক ব্যাংকের। সেরকম আরও অন্য ব্যাংকের আছে, আমি ব্র্যাক ব্যাংকের দিকে আঙুল দিচ্ছি না। যেই ব্যাংকেরই আপনার এই এক্সচেঞ্জ হাউস এটা করছে, এমএফএস কার্যক্রম করছে, এটাকে ট্র্যাক করা পসিবল ওই ব্যাংকের কাছে যদি আমরা নির্দেশনা দিয়ে দিই, এভরি বিট অফ your monetary transaction through MFS has to be given to Bangladesh Bank. তাহলে একটা দুটা বিচ্যুতির জন্য যখন বাংলাদেশ ব্যাংক ওদের শাস্তি দেবে, they will come লাইনে চলে আসবে। মানে এটা একটা আরেকটা জিনিস হচ্ছে যে গ্রামীণ প্রত্যন্ত রিমোট অঞ্চলে যে এই যে মানে এমএফএস এর যে সুবিধাটা অনেকে পাচ্ছে, এবং এই সুযোগেই তো যে অর্থ কার কাছে গেল এবং সে সমাজের কে এবং তার ব্যাকগ্রাউন্ড কি, এটা যদি না জানা হয় তাহলে স্যার আমরা বারবার যে জঙ্গি অর্থায়নের কথা বলি, তো তারা তো সেই জঙ্গিরা অর্থায়ন তো পাচ্ছেই। কিছু সুযোগ রয়ে গেছে। স্যার আমি এটা একটু বিরতি নিয়ে ফিরে এসে আপনার কাছ থেকে শুনি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের বাকি অংশ দেখার জন্য। স্যার বিরতির আগে যে জায়গাটিতে আমরা ছিলাম, যে আসলে তাহলে তো সেই রিমোট অঞ্চলে পৌঁছে যাচ্ছে, তাহলে তো মানে একটা হয়তো সাধারণ মানুষ বলবে যে সেবা দ্রুত পৌঁছাচ্ছে, কিন্তু পাশাপাশি আমরা যদি এই ছিদ্রগুলি বন্ধ করতে না পারি, বা আমরা সুনির্দিষ্টভাবে কে অর্থ পেল, কে পাঠালো এবং কি উদ্দেশ্যে পাঠালো, এইটি যদি নিশ্চিত না হয়, তিনটি প্রশ্ন, তাহলে কিন্তু স্যার জঙ্গি অর্থনের ঝুঁকিটা থেকেই থাকে। আপনি চমৎকার প্রশ্ন করছেন। আপনার প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আপনাকে আমি আশ্বস্ত করতে চাই টেনশনের কিছু নাই। কারণ হচ্ছে এখন আমাদের পুলিশ, সিএমপি, ডিএমপি, এরা যেই পরিমাণে তথ্য সংগ্রহ করছে, এবং বিকাশ অ্যাকাউন্ট করতে বা এমএসএফ অ্যাকাউন্ট করতে গেলে আপনার ন্যাশনাল আইডি থেকে শুরু করে সব লাগে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে নো ইউর কাস্টমার লাগে। তো আমরা মনে করি যে ছিদ্র এখনও আছে, সেই ছিদ্র খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে যদি টাকা পাচ্ছে যে বেনিফিশিয়ারি, আর যেই ব্যাংকের কাছ থেকে এই টাকাটা যাচ্ছে, আর বিদেশের যেই আপনার এক্সচেঞ্জ হাউস আছে ওখানে কে পাঠাচ্ছে, তার যেহেতু ন্যাশনাল আইডি ছাড়া টাকা তো আসবে না। সৌদি আরবে আমাদের যেই ভাই টাকা পাঠাচ্ছে তার যে কোড, ওই যে আমরা কি বলি যে আমরা যে ন্যাশনাল আইডির যে ওটা ছাড়া ওখানে যে কাজ করতেছে সেটা ছাড়া সে টাকাটা পাঠাতে পারতেছে না। তাই এখানে কিন্তু এখন চেক অ্যান্ড ব্যালেন্স চলে আসছে। শুধু বাংলাদেশ ব্যাংক এখন হ্যাজ ইয়েট টু ফর্মুলেট এই ধরনের প্রাতিষ্ঠানিক লোকজন এমএফএস এর নামে আবার যে চুরি করতেছে, এইটা দুর্ভাগ্যজনক। এই তাদের তো উচিত ছিল যে ছোট ছোট টিকেটসগুলো এগুলো ডলারটা এখানে পাঠিয়ে দেওয়া, ইনফরমেশনটা পাঠিয়ে দেওয়া, তাদের করসপন্ডিং ব্রাঞ্চ এটাকে বেনিফিশিয়ারির কাছে পাঠিয়ে দেবে। ওখানেও তারা হুন্ডি চেষ্টা করতেছে। সাদা মাটা কথা হলো ভয়ের কিছু নাই। এমএফএস এর মাধ্যমে ব্যাংকিং প্রতিষ্ঠান, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা এটা করতেছে, তারা ডিজিটাল হুন্ডি, মোবাইল হুন্ডি করার চেষ্টা করতেছে। ইট ক্যান বি স্টপড। এটা এমন কোনো কঠিন ব্যাপার না এটা স্যার। আর পাশাপাশি তাহলে আমরা যে ধরনের রেমিটেন্সের একটা প্রভাব দেখছি যে এখন যে কমের দিকে, যে ইন এভারেজ 4.77% প্রতি মাসে কমছে, মানে ইন এভারেজটা হচ্ছে 4.77। এটি কি তাহলে স্যার এই ধরনের এমএফএস এর একটা ব্যাপার, এবং এর বাইরে অন্য কোনো কারণ আছে কিনা? আপনি আমাকে বলেছেন আসার আগেই, এখনই আবার বলছি, ওই রেমিটিং কান্ট্রিগুলোর অর্থনৈতিক অবস্থার কারণে, তারপরে আপনার এই ব্রিটেনের এক্সিট ফ্রম ইউ ইত্যাদি কারণে, ওদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম কমে যাওয়াতে
আমাদের ওদের ব্যয় কমার কারণে, আমাদের আমাদের ইমিগ্রেন্টদের আয় কমার কারণে, এই সবগুলো কারণে এটা হচ্ছে। ঈদের মাসের ব্যাপারটা এখানে ছিল, এবং আপনার ইকোনমিক কারণের পাশাপাশি আমি আরেকটি নতুন কারণ MFS তা তুলে ধরলাম। কিন্তু আমি আবারও নাম নিচ্ছি না, আমি একটি ব্যাংকের একটি বড় দায়িত্ব, আল্লাহ রহমত আমি এসেছি। উই হ্যাভ কভারড আপ। আপনার মাধ্যমে জাতিকে জানাতে চাচ্ছি যে যেই ব্যাংকের দায়িত্ব আমি এসেছি, এই যে প্রত্যেক মাসের যে ড্রপ ছিল আমরা কভার আপ করে ফেলছি। সো আমাদের ব্যাংক যদি এটা কভার আপ করে ফেলতে পারে, অর্থাৎ আমাদের উই আর নট ইন দ্য নেগেটিভ সিচুয়েশন। তার মানে কি হয় যে আপনারা যদি কভার আপ হতে পারেন, অন্যরা কেন পারবে না, এবং আপনাদের দেখা দেখি অন্যরা কেন ইনিশিয়েটিভ নেবে না? নাম বলা দরকার মনে করলে আপনি বলেন, আমি বলি নাই কোনো ব্যাংকের নাম। মানে এটি একটি দিক। আর পাশাপাশি যে জিনিসটি থাকে যে এই অভিজ্ঞতাগুলোকে আমরা যদি রাষ্ট্রীয় কাজে লাগাতে পারি, তাহলে তো দেশেরই সার্বিক কল্যাণ, সেটি তো নিশ্চয়ই আপনার ডেফিনেটলি। এটি তাহলে স্যার মানে আমরা বিনিয়োগের ক্ষেত্রেও আবার ওইরকম একটা চিত্র দেখছি যে কিছু কিছু অংশে বা কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে পেট্রোলিয়াম থেকে শুরু করে বা বিগ ইনভেস্টমেন্টগুলো কিন্তু আবারও একটু নড়াচড়া করতে শুরু করেছে। বা অনেকটা বলা হয়েছিল যে হলি আর্টিজানের এই ঘটনার পর সেটি বেশ কিছু বড় প্রকল্প, বিশেষ করে জাইকার অর্থায়নে, সেগুলো মুখ থুবড়ে পড়বে, কিন্তু গতকালকে পর্যন্ত বিষয়টি নিশ্চিত হয়েছে যে সেগুলো আসছে। এরকম বড় প্রকল্পগুলো প্রাণ পাবে WTO বলছে যে এই লাস্ট বছরের 4-5 মাসের মধ্যে। আপনার কাছে কি মনে হয়? আমি যেটা বিশ্বাস করি অর্থনীতির ছাত্র হিসেবে, সেটা হচ্ছে যে এই ধরনের ভায়োলেন্স অথবা টেরোরিজম আপনার একটা জার্ক দিয়েছে আমাদেরকে। সো দিস উইল মেক দি বিজনেস অ্যান্ড বিজনেস ইনভেস্টমেন্ট আনকমফোর্টেবল। আমি বলি ওই সময় ওই দিনের জন্যই, তারপরে 1 মাস পর্যন্ত এটা নিয়ে একটি জল্পনা কল্পনা নানা রকম টেনশন ছিল, আছে। কিন্তু আপনি দেখেন